ওকে, সো গতদিন আমরা শুরু করছিলাম অ্যাকচুয়ালি যে একটা রেক্টেঙ্গুলার ফুটিং যদি আমাদেরকে ডিজাইন করতে হয় সেটার ক্ষেত্রে কি কি করব। আমি জাস্ট আজকে কুইকলি একটু বলে যাচ্ছি ওই পোর্শনগুলোই। তো প্রথমে আমরা যেটা চিন্তা করছিলাম যে আমাদের যেখানে লোড কলাম থেকে আসতেছে সেই লোডটা যেই পয়েন্টে পড়ে টোটাল ফুটিংটার সেন্টার সেই পয়েন্টেই থাকা উচিত। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যেটা চিন্তা করছিলাম যে ফুটিংয়ের একদিকের উইডথ হচ্ছে হলো যেহেতু 4 ফিট, সো টোটাল উইডথ হচ্ছে হলো আমরা ম্যাক্সিমাম 8 ফিট নিতে পারবো। সো এটা আমাদের ফার্স্ট একটা অপশন ছিল যে আমরা কিভাবে ফুটিংটা ডিজাইন করব সেটার। তো এই 8 ফিট যখন আমরা এখানে 4 ফিট টোটাল হচ্ছিল 8 ফিট। সো যখন এই 8 ফিট আমরা সিলেক্ট করে ফেললাম যে আমাদের টোটাল হচ্ছিল আমরা 8 ফিট পরিমাণ একদিকে যেতে পারবো, তখন আমরা ফুটিংয়ের এই দিকে ডেপটা বের করছিলাম, যেটা আমাদের নর্মাল এরিয়া রিকোয়ার্ড থেকে বের করছিলাম যে 11.5 ফিটের মতো দরকার। সো তারপরে হচ্ছে হলো কিউ আলটিমেট কত বটমে প্রেশার আসে সেটা বের করছিলাম এবং আমাদের ডি একটা অ্যাসিউম করে নিয়েছিলাম 2√a দিয়ে। তো এটার পরে আমরা যেটা করছিলাম যে আমাদের শেয়ার চেক দিছিলাম। শেয়ার চেকের ব্যাপারটা হলো যে পাঞ্চিং শেয়ার চেক দিলাম, আর হচ্ছে হলো যেহেতু এটা রেক্ট্যাঙ্গুলার শেপ আমরা লং ডিরেকশন এবং শর্ট ডিরেকশন হচ্ছে হলো আমাদের ওয়ান ওয়ে শেয়ার যেটা সেটা চেক দিলাম শর্ট ডিরেকশন এবং লং ডিরেকশনে। তো শর্ট ডিরেকশনটা দিয়ে আমরা গতদিন অ্যাকচুয়ালি শেষ করছিলাম। তো পাঞ্চিং শেয়ার এবং ওয়ান ওয়ে শেয়ারে যেটা বেসিক আইডিয়া আমরা জানি সবাই যে ডিমান্ড বের করতে হয় এবং হচ্ছে ক্যাপাসিটি বের করতে হয়। তো ডিমান্ড যদি জেনারেলি ক্যাপাসিটির থেকে ছোট হয় তাহলে আমরা বলি যে এডিকুয়েট আছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা শেয়ারটা চেক দিয়েছিলাম। তো আজকে আমাদের এই জিনিসটা আমরা কন্টিনিউ করব যে ফ্লেক্সিবলের জন্য এখন যে রিইনফোর্সমেন্ট প্রয়োজন হয় সেটা আমাদেরকে বের করতে হবে। তো এখন দেখি যে রিইনফোর্সমেন্ট কিভাবে ডিজাইন করব। তো রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে গেলে আমাকে ফার্স্টে বুঝতে হবে যে আমি কোন জায়গায় রিইনফোর্সমেন্ট ডিজাইন করব, কেন ডিজাইন করব। তো এটা খুব বেসিক জিনিস ফুটিংয়ের ক্ষেত্রে, যে আমরা যখন একটা ফুটিংকে চিন্তা করি এটার বটম থেকে হচ্ছে আসলে ডিজাইন প্রেশারটা আসে। সো এই ডিজাইন প্রেশারের কারণে আমাদের ফুটিং যেটা আছে সেটা বেসিক্যালি এরকম একটা ক্যান্টিলিভার অ্যাকশনের মতো দেখায়। সো ক্যান্টিলিভার অ্যাকশন যদি দেখায় তো এই ক্যান্টিলিভার অ্যাকশনের জন্য আমাদেরকে বটমে হচ্ছে রিইনফোর্সমেন্ট দিতে হয়। সো সেটা বোথ ডিরেকশনের জন্যই। এই শর্ট ডিরেকশনে যেরকম এরকম রিইনফোর্সমেন্ট দিতে হবে, তার পারপেন্ডিকুলার ডিরেকশনেও আমাকে রিইনফোর্সমেন্ট দিতে হবে, কারণ দুই দিকে আসলে ক্যান্টিলিভার অ্যাকশনটা হবে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে মেইন কনসেপ্টটা যে আমরা কোন দিকে রিইনফোর্সমেন্ট দিব। ঠিক আছে, এখন এই যে স্যার হ্যাঁ বলো। স্যার ফুটিং এর ক্ষেত্রে লং ডিরেকশনের নিচে থাকে না? হ্যাঁ, লং ডিরেকশনেরটা নিচে দিবা জেনারেলি, কারণ হচ্ছে লং ডিরেকশনের মোমেন্ট বেশি আসবে। সো এটা তুমি নিচে দিবা। ঠিক আছে, এটা আমি ডিরেকশন ওয়াইজ আঁকি নাই, এটা জাস্ট আমি এক্সাম্পল হিসেবে আঁকছি। ঠিক আছে, তোমার যদি এক্স্যাক্টলি দেখতে চাও তাহলে লং রিইনফোর্সমেন্টেরটা নিচে থাকার কথা। আচ্ছা, তো এখন আমাদের যেটা করতে হবে যে কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে সেটা আমাদেরকে ডিজাইন করতে হবে। তো ফার্স্টে আমরা চিন্তা করি যে আমরা লং ডিরেকশনে কতটুকু মুভমেন্ট আসে সেটা চিন্তা করব। তো এটা হচ্ছিল আমাদের 11.5 ফিট। সো এটা হচ্ছে লং ডিরেকশন। সো এই লং ডিরেকশনের মোমেন্টটা আসবে হচ্ছে এই যে কলাম আছে কলামের এই ফেসে। সো এটা হচ্ছে আমার জন্য ক্রিটিক্যাল সেকশন। তো এই ক্রিটিক্যাল সেকশনটা কত দূরে সেটা আমাকে বের করে নিতে হবে। সেটা হচ্ছে 11.5 ফিট। তার মানে হচ্ছে এটা অ্যারাউন্ড 138 ইঞ্চ আমার হচ্ছে সেন্টার থেকে কত সেটা এখন দেখি। সেন্টার থেকে তাহলে তার অর্ধেক আসবে। তো তার অর্ধেক হচ্ছে 69 ইঞ্চ।
69 ইঞ্চ হচ্ছে হলো কলামের সেন্টার থেকে এই ডিস্টেন্সটা, আর কলামের যে হাফ আছে সেটা হচ্ছে হলো 9 ইঞ্চ। তাহলে আলটিমেটলি আমাদের যে মোমেন্ট আর্ম আসবে কলামের ফেস পর্যন্ত সেই ডিস্টেন্সটা হচ্ছে হলো 60 ইঞ্চ। এটা হচ্ছে হলো মোমেন্ট আর্ম। আমরা জেনারেলি যেটা করে থাকি সেটা হচ্ছে হলো প্রতি 1 ফিট এরকম স্ট্রিপের জন্য মোমেন্ট ক্যালকুলেট করে থাকি। তাহলে লোড আসতেছে হচ্ছে হলো নিচ থেকে কিউ ইউ পরিমাণ। তো এটা একটা ক্যান্টিলিভার পোর্শন চিন্তা করলে আমাদের ফোর্সটা হবে হচ্ছে মোমেন্টটা হবে হচ্ছে কিউ ইউ এল স্কোয়ার ডিভাইডেড 2। সো কিউ ইউ এর ভ্যালু ছিল আমাদের 6 কেএসএফ, যেটা আমরা ক্যালকুলেট করে আসছিলাম গতদিন। সো এল হচ্ছে হলো 5 ফিট, দ্যাট ইজ হচ্ছে হলো 60 ইঞ্চ। সো এই 60 ইঞ্চটাকে আমি এখানে 5 ফিট হিসেবে লিখছি। সো 5 স্কোয়ার ডিভাইডেড হচ্ছে হলো 2, আলটিমেটলি আসতেছে হচ্ছে হলো 75 কি ফিট পার ফিট। আচ্ছা, তো এখানে এই যে মোমেন্ট আসতেছে এই মোমেন্টের জন্য আমাদেরকে এখন রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করতে হবে। সো আমরা এটা মোটামুটি সবাই জানি, mu ডিভাইডেড 0.9 fy ইন্টু t মাইনাস a বাই 2। তো এ হচ্ছিল আমি ইনিশিয়ালি 1 ইঞ্চ ধরছি। সো ট্রায়াল দিয়ে আমাদের আলটিমেটলি যেটা আসতেছে সেটা হচ্ছিল লং ডিরেকশনে 0.86 ইঞ্চ স্কোয়ার পার ফিট রিইনফোর্সমেন্ট লাগবে, এবং আমাদের এস মিনিমাম আসতেছে হচ্ছিল 0.0018 বিটি। তো ডেপথ আমরা ধরছিলাম হচ্ছিল 20 ইঞ্চির মতো। তো আমাদের সেই ক্ষেত্রে টোটাল কভার সহ যে থিকনেসটা আছে সেটা হবে হচ্ছিল 23 ইঞ্চি। আর আমরা যেহেতু 12 ইঞ্চির স্ট্রিপ নিলাম বা 1 ফিটের স্ট্রিপ নিচ্ছি, তার মানে আমাদের বি এর ভ্যালু হচ্ছে হলো 12, বি ইকুয়াল টু হচ্ছে হলো 12 ইঞ্চ। আচ্ছা, তাহলে এখান থেকে আসতেছে 0.49 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তো দেখতেই পাচ্ছ যে এখান থেকে হচ্ছিল ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট যেটা, এটা আসলে বড়, তাহলে এটাই আসলে কন্ট্রোলিং হবে। তো আমরা যদি নাম্বার 5 বার ইউজ করি তাহলে স্পেসিংটা বের করা যায় ইজিলি। সেটা হচ্ছিল 0.31 নাম্বার 5 এর এরিয়া ইন্টু 12 ডিভাইডেড হচ্ছিল রিকোয়ারমেন্ট 0.86, আর আসতেছে আমাদের 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। আর একই সাথে আমাদের যেটা করতে হয় সবসময় যে ডেভেলপমেন্ট লেন্থ কত সেটা বের করতে হয়। সো fy ডিভাইডেড 20 রুট ওভার fc ইন্টু হচ্ছে হলো বার ডায়া। সো বার ডায়া হচ্ছে হলো 5 নাম্বার বারের ডায়া হবে। সো 5/8, সেখান থেকে আসতেছে 29.6 ইঞ্চি। তো এখন আমাদের এখানে যে রিইনফোর্সমেন্টটা বসানোর ক্ষেত্রে দেখতে হবে যেখানে আসলে বসাইতে পারবো কিনা রিইনফোর্সমেন্টটা। স্যার হ্যাঁ বলো। একটা জিনিস মিস করছি স্যার, এখানে এর ভ্যালুটা 1 ইঞ্চি ধরছেন কেন? এটা তো ট্রায়াল, সেই বিমে যেরকম করছো আর কি। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, এটা ট্রায়াল হিসাবে, ট্রায়াল এন্ড এরর। আমরা তো এ আসলে জানি না কত, যেটা কম্প্রেশন জি জোন স্যার, বুঝতে পারছি। ওইটাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এখন যেটা করতে হবে যে আমরা এখানে যে ডেভেলপমেন্ট লেন্থটা বের করলাম, এখন আমাদেরকে চেক করতে হবে যে আমরা এই এনাফ ডেভেলপমেন্ট লেন্থ রিইনফোর্সমেন্টের জন্য পাবো কিনা। যেহেতু আমাদের ক্রিটিক্যাল ফেজ থেকে বা ক্রিটিক্যাল সেকশন থেকে টোটাল এই লেন্থটা হচ্ছিল 60 ইঞ্চি, আমরা এখান থেকে রিইনফোর্সমেন্ট যখন বসাবো 3 ইঞ্চ বাদ দিয়ে বসাবো কভার হিসাবে, আমাদের 57 ইঞ্চি আমরা আসলে অ্যাভেলেবল লেন্থ পাচ্ছি। সো যেটা নাকি 29.6 ইঞ্চির থেকে অনেক বড়, তার মানে এটা ওকে আছে। তাহলে আমাদের লং রিইনফোর্সমেন্ট যেটা, সেটার ডিজাইনটা হচ্ছিল এরকম যে আমরা নাম্বার 5 বার দিব অ্যাট দ্য রেট অফ 4 ইঞ্চ সেন্টার টু সেন্টার। আচ্ছা, এই জায়গাটা বুঝতে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। আচ্ছা স্যার, 57 ইঞ্চি তো অনেক বড়, তাই না? তো আমি যদি 29 ইঞ্চির কিছুটা বড় নিয়ে কেটে দিই তাহলে হবে না? থিওরিটিক্যালি হবে, থিওরিটিক্যালি হবে, কিন্তু তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তুমি ধরো আমি তোমার কথা মেনে নিলাম যে তুমি কেটে দিলে আসলে কি হবে সেটা একটু চিন্তা করো। যে সে তোমার হিসাব অনুযায়ী হচ্ছিল, ধরো আমার এতটুকু হচ্ছিল 30 ইঞ্চি, আর বাকি এদিকে হচ্ছিল প্রায় 30 ইঞ্চি। এখন তুমি রিইনফোর্সমেন্ট এতটুকু দিতে চাচ্ছ, তাই তো?
বাকিটা জি কেটে স্যার। দিচ্ছ। তো প্রবলেম যেটা হবে যে এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে কিন্তু কোনো রিইনফোর্সমেন্ট নেই, তাই না? জি স্যার। তাহলে কি হইতে পারে তুমি একটু বলো তো। শেয়ার আসতে পারে। শেয়ারের জন্য আমরা ডেপথ চেক দিছি, শেয়ারের জন্য কোনো রিইনফোর্সমেন্ট প্রয়োজন নাই আসলে। আর কি হতে পারে বলো। এখানে তোমাকে মিনিমাম একটা রিইনফোর্সমেন্ট দিতে হয় না, সে যেটা জি হচ্ছিল স্যার। টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজের কারণে। সো তুমি যদি এখানে কোনো রিইনফোর্সমেন্ট না দাও তাহলে দেখা যাবে তোমার ফুটিংটা এদিকে ক্র্যাক হয়ে যাবে টেম্পারেচারের কারণে। সো তোমার যদিও প্রয়োজন এতটুকু, যেটা ডেভেলপমেন্ট লেন্থ হচ্ছিল 29.6, কিন্তু তুমি পুরোটাই কন্টিনিউ করে যাবে, কারণ তোমাকে তো অ্যাটলিস্ট কিছু রিইনফোর্সমেন্ট দিতে হবে হচ্ছে হলো টেম্পারেচারের জন্য। সো তুমি কন্টিনিউ করে যাওয়াটাই বেটার। সবগুলি কন্টিনিউ না করলাম, কিছুটা করলাম, যেটা মিনিমাম এরিয়া সেটা দিলাম। হ্যাঁ করো, কোনো সমস্যা নেই, থিওরিটিক্যালি ওকে, বাট প্র্যাকটিক্যালি তুমি আর ওইরকম রিইনফোর্সমেন্ট আসলে কাটা হয় না স্ল্যাব। এবং তুমি যেটা চিন্তা করতেছো আমি বুঝতে পারতেছি যে স্ল্যাবে তো আমরা আসলে এরকম কি বলে ক্র্যাঙ্ক বার ইউজ করি, তাই না? জি স্যার। তো এই ক্ষেত্রেও তো করলে হইতো, সেটাই চিন্তা করতেছো কিছুটা, তাই তো? স্যার। তো একটা জিনিস একটু খেয়াল করে দেখবা, জিনিসটা হচ্ছে হলো যদি তুমি ফুটিং চিন্তা করো, দুইটা আসপেক্ট থেকে চিন্তা করতে হবে, ফুটিং এবং হচ্ছে হলো স্ল্যাব। ইম্পর্টেন্স কোনটার বেশি বলতে পারবা? ফুটিং এ। ফুটিং এর ইম্পর্টেন্স সবচেয়ে বেশি। স্ল্যাবের ইম্পর্টেন্স অবশ্যই আছে তার পয়েন্ট অফ ভিউ থেকে, বাট রিলেটিভলি চিন্তা করলে ফুটিং এর ইম্পর্টেন্স অনেক বেশি। সো এখানে তুমি কোনো রিস্ক নিবা না। আর সেকেন্ড যেটা কন্ডিশন সেটা হলো যে একটা বিল্ডিং এর স্ল্যাবের ভলিউম বেশি নাকি ফুটিং এর ভলিউম বেশি। টোটাল হিসাব করলে। হ্যাঁ, যদি টোটাল কস্ট এস্টিমেশন করো, স্ল্যাবে প্রচুর স্ল্যাবের। রিইনফোর্সমেন্ট লাগে, তাই না? কারণ জি স্ল্যাবের স্যার। হচ্ছে হলো এরিয়া অনেক বেশি। সো তুমি যদি এখানে রিইনফোর্সমেন্ট সেভ করতে পারো তাহলে তোমার ওভারঅল কনস্ট্রাকশন কস্ট কমে আসবে, কিন্তু ফুটিং এ তুমি রিস্ক নিতে পারবা না, এবং এখানে কনস্ট্রাকশন কস্ট কমানোটাও খুব একটা ফ্রুটফুল হবে না, কারণ ফুটিং এর এই যে ভলিউমগুলো সেটা কয়টা, যতগুলো কলাম থাকবে হয়তো বা তার পাশাপাশি দিতে হবে। সো দুই পয়েন্ট অফ ভিউ থেকে রিইনফোর্সমেন্টটা কাটাটা উচিত হবে না, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল আমাদের লং রিইনফোর্সমেন্টের ব্যাপারটা। এখন আসি আমরা যে আমাদের শর্ট রিইনফোর্সমেন্ট বা শর্ট ডিরেকশনাল যে রিইনফোর্সমেন্ট সেটা কিভাবে ডিজাইন করব। তো শর্ট ডিরেকশনের ক্ষেত্রে আমরা রিইনফোর্সমেন্ট দিব কিভাবে আগে সেটা দেখি। আমাদের যে রিইনফোর্সমেন্টটা বসবে হচ্ছে অনেকটা এইভাবে। এখন সেটার ক্ষেত্রে এটা হচ্ছে হলো ক্রিটিক্যাল সেকশন। সো এই ক্রিটিক্যাল সেকশনে ফার্স্টে আমাদেরকে মোমেন্ট আর্ম কতটুকু হবে সেটা বের করতে হবে। তো মোমেন্ট আর্মটা কতটুকু হবে দেখো তো। আমাদের হচ্ছিল টোটাল হচ্ছিল 8 ফিট, তাহলে হচ্ছিল 96 ইঞ্চি। তার মানে এই সেন্টার থেকে ডিস্টেন্সটা হচ্ছে হলো 48 ইঞ্চ। তাহলে আমি যদি সেন্টার থেকে এখন কলামের যে ডাইমেনশন আছে 9 ইঞ্চ এটা বাদ দেই, তাহলে আমাদের আসতেছে 39 ইঞ্চি। এটা হচ্ছে হলো মোমেন্ট আর্ম। আর আমরা একইভাবে যেহেতু একটা স্ট্রিপ চিন্তা করতেছি, 12 ইঞ্চির একটা স্ট্রিপ, সো আমাদের ক্ষেত্রে মোমেন্টের যে ভ্যালুটা আছে কিউ ইউ এল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে হলো 2, মানে কিউ এর ভ্যালু হচ্ছে হলো 6, আর এখানে 3.25 যেটা বেসিক্যালি হচ্ছে হলো আমাদের 39 ইঞ্চ। দেখতেছি যে আমাদের 31.7 ফিট পার ফিট হচ্ছে হলো লাগবে। তো একইভাবে আমরা মোমেন্টটাকে বের করে ফেলি, সরি রিইনফোর্সমেন্টটাকে বের করব। সো রিইনফোর্সমেন্ট আসতেছে আমাদের আলটিমেটলি ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে যে 0.36 ইঞ্চি স্কোয়ার পার ফিট। আচ্ছা, এখন মিনিমাম যে রিইনফোর্সমেন্ট সেটা আসে আমাদের যদি আমরা কভার সহ থিকনেস চিন্তা করি আর 12 ইঞ্চি স্ট্রিপ চিন্তা করি, 0.49 ইঞ্চি স্কোয়ার। তো
এইটা কি হবে তাহলে, কোনটা আমরা নিব? আমাদের ফ্লেক্সারাল রিইনফোর্সমেন্ট কম আসে, সেই তুলনায় আমাদের যে টেম্পারেচার এন্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট আছে সেটা অনেক বেশি আসে। তাহলে আমরা কোনটাকে অ্যাকসেপ্ট করব? টেম্পারেচারটা। তার মানে এটা আমাদের কন্ট্রোলিং হবে। এখন এই যে 0.49 ইঞ্চি স্কোয়ার পার ফিট, এটা হচ্ছে হলো শর্ট ডিরেকশনের টোটাল মোমেন্ট। শর্ট ডিরেকশনের যে আমার টোটাল স্টিল দিতে হবে, তার মানে আমি যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করতে পারতাম স্টিলটাকে, মোটামুটি এরকম ভাবে আমরা নর্মাল যেরকম স্পেসিং বের করে দিই এরকম বের করে দেওয়া যেত। কিন্তু শর্ট ডিরেকশনের ক্ষেত্রে যখন রিইনফোর্সমেন্টটা দিব, গতকালকে যেটা দেখাইছিলাম ওটা কি মনে আছে তোমাদের, যে শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্ট কিভাবে দিতে হয়? আচ্ছা, মনে নাই, এটা মনে হচ্ছে আমার। তো যখন আলাদা সেকশন চিন্তা করে নিয়েছিলেন না? আলাদা সেকশন বলতে একটা নির্দিষ্ট উইডথের মধ্যে। হ্যাঁ, তো আমাদের এদিকে হচ্ছে হলো 8 ফিট আর এদিকে হচ্ছে হলো 11 ফিট। তো জেনারেলি যেটা রেক্টেঙ্গুলার ফুটিং এর ক্ষেত্রে হয়, যে যখন লোড ট্রান্সফার হয় এই কলাম থেকে, লোডটা বেসিক্যালি একটা জোনের মধ্যে ট্রান্সফার হয়। জোনটা কত দূর? ধরে নেওয়া হয় যে বেশিরভাগ লোড হচ্ছে হলো, এইটা তো 8 ফিট শর্ট ডিরেকশনের লেন্থ, আর আমি যদি এদিকে 8 ফিট চিন্তা করি, যে তার মানে অনেকটা স্কোয়ারের মতো একটা এরিয়া জোরে সে হচ্ছে হলো লোড ট্রান্সফারটা বেসিক্যালি করে। মেজর একটা অংশ শুধুমাত্র এই জায়গাটায় যায়, যার কারণে দেখা যায় যে এইখানে রিইনফোর্সমেন্টটা আমাকে একটু বেশি দিতে হয়। সো এইখানে রিইনফোর্সমেন্টটা খুব ঘন ঘন দিতে হবে। আর তার বাইরের যে অংশটা আছে, সে আমার এইখানে রিইনফোর্সমেন্টটা আমি একটু কম দিব। সো এটা হচ্ছিল বেসিক একটা কি বলবো এসিআই এর রিকমেন্ডেশন, যে আমাদের যদি এরকম রেক্টেঙ্গুলার ফুটিং আসে, এই যে 8 ফিট জায়গাটা আছে এটাকে আমরা জেনারেলি বলি হচ্ছিল ব্যান্ড উইডথ। এই ব্যান্ড উইডথটা হয় হচ্ছে হলো কলামের শর্ট ডিরেকশনের যে লেন্থ আছে সেটার সমান। এই ব্যান্ড উইডথের মধ্যে আমাদেরকে বেশি রিইনফোর্সমেন্ট দিতে হয়, আর তুলনামূলক কম রিইনফোর্সমেন্ট দিব হচ্ছে হলো আউটার সাইডটায়, এইদিকে এবং এইদিকে, এটা আরেকটা আউটার সাইড। সো এখন আমাদেরকে শিখতে হবে যেটা, যে এই যে টোটাল রিইনফোর্সমেন্টটা আসলো, এটার কত পার্সেন্ট আমি আসলে এই ভিতরে দিব এবং কত পার্সেন্ট বাইরে দিব। সো এখানকার ক্যালকুলেশনটা একটু কেয়ারফুলি দেখবা। সো প্রথমেই আমি চিন্তা করি যে আমার শর্ট ডিরেকশনের যে রিইনফোর্সমেন্ট টোটাল আসলে কতটুকু লাগবে। তো আমরা এই যে 0.49টা, এই 49টা কিভাবে ক্যালকুলেট করছিলাম দেখো তো, যে ইঞ্চি স্কোয়ার পার ফিট, তার মানে প্রতি 1 ফিটে কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে আমার হচ্ছিল সেইটা বের করা আছে। এটা কি আমরা সবাই বুঝি? যে এরকম আমি যদি 11 থেকে 12টা স্ট্রিপ চিন্তা করি, প্রতি 1 ফিটে কয়টা করে বা কতটুকু রিইনফোর্সমেন্ট এরিয়া লাগবে আমি অ্যাকচুয়ালি সেটা বের করছি। তো আমার এখন যেহেতু ডিস্ট্রিবিউট করে দিতে হবে রিইনফোর্সমেন্টটাকে, আমার একটা ইনফরমেশন দরকার যে শর্ট ডিরেকশনের টোটাল রিইনফোর্সমেন্ট কতটুকু লাগবে। তো সেটা হচ্ছিল 0.49, যেটা আমাদের ইঞ্চি স্কোয়ার পার ফিট। তাহলে শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্ট কতটুকু জায়গা জুড়ে বসবে? টোটাল 11.5 ফিট জায়গা জুড়ে বসবে। তাহলে ইন্টু 11.5 দিয়ে আমি বের করলাম যে টোটাল কত এরিয়া স্টিল লাগবে। সো সেটা আসতেছে 5.64 ইঞ্চি স্কোয়ার। সো আমাদেরকে যদি জিনিসটা আরেকটু ভালো করে বুঝতে চাই, এখানে যতগুলো রিইনফোর্সমেন্ট আমি দিব এই ডিরেকশনে, সবগুলোর যদি এরিয়াকে যোগ করি তাহলে আমার 5.64 পরিমাণ ইঞ্চি স্কোয়ার রিইনফোর্সমেন্ট লাগবে। তো এখন কতটুকু আমি আসলে ব্যান্ড উইডথের মধ্যে দিব, যেটাকে আমি 8 ফিট জায়গা,
এখানে কতটুকু দিব সেটা ক্যালকুলেট করতে হবে। তো ব্যান্ডউইথে কতটুকু ক্যালকুলেট করতে হওয়ার জন্য যে ফর্মুলাটা আমাদের গতকালকে দেখছিলাম, যে এএস ব্যান্ড ডিভাইডেড হচ্ছিল এএস শর্ট ডিরেকশন, মানে ব্যান্ডে কতটুকু রিইনফোর্সমেন্ট ডিভাইডেড হচ্ছিল টোটাল শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্ট। এই দুইটার রেশিও হবে হচ্ছিল 2 বাই বেটা প্লাস 1। বেটাটা আমরা বলছিলাম যে লং সাইড বাই হচ্ছিল লং সাইড এবং শর্ট সাইডের রেশিও। তাহলে লং সাইড হচ্ছিল আমাদের 11.5 ফিট আর শর্ট সাইড হচ্ছিল 8 ফিট, তাহলে এটাই হচ্ছিল তার রেশিও হবে। তো এটা প্লাস হচ্ছিল 1। তো আমি যদি এটাকে ক্যালকুলেট করি যে এএস ব্যান্ড কতটুকু লাগবে, তাহলে এএস ব্যান্ডটা আসবে হচ্ছিল 4.6 ইঞ্চি স্কোয়ার। তো এখানে শর্টটাকে জাস্ট এখানে মাল্টিপ্লাই করে দিছি এই রেশিওটার সাথে। তার মানে আমরা বুঝতেছি যে আমাদের এই ব্যান্ড এরিয়ার মধ্যে, এই যে ব্যান্ড এরিয়া যেটা আছে এই এরিয়ার মধ্যে 4.6 ইঞ্চি স্কোয়ার পরিমাণ হচ্ছে হলো রিইনফোর্সমেন্ট লাগবে। এখন এই যে রিইনফোর্সমেন্টটাকে আমি আবার কনভার্ট করতে হবে যে পার ইঞ্চিতে, কারণ আমরা স্পেসিং বের করতে চাই। তাহলে কিভাবে বের করব দেখো, যে আমরা নাম্বার 4 বার ইউজ করব, চিন্তা করলাম। তো স্পেসিং কিভাবে বের করে, যে বার ইউজ করি সেইটার এরিয়া ইন্টু হচ্ছে হলো 12 ডিভাইডেড হচ্ছে হলো আমরা এতদিন পর্যন্ত যেটা করে আসছিলাম যে এইটা রিইনফোর্সমেন্ট পার ফিটে কতটুকু লাগবে সেটা। তো আমরা এখানে জানি হচ্ছিল টোটাল ইঞ্চি স্কোয়ারে। তো এর তো এই যে 4.6 ইঞ্চি স্কোয়ার এই রডটা বসবে হচ্ছিল এই 8 ফিট জায়গার মধ্যে। তাহলে এটাকে আমি পার ফিটে কনভার্ট করতে গেলে 4.6 ডিভাইডেড হচ্ছিল 8। সো এটা যদি করি তাহলে আমি স্পেসিংটা পেয়ে যাব যে আমার 4 ইঞ্চি স্কোয়ার, সরি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। স্যার এই জায়গাটা একটু আবার বোঝানো যাবে? বোঝানো যাবে। আচ্ছা, তো আমরা এতদিন যখন স্পেসিং বের করতাম, স্পেসিংটা কিভাবে বের করতাম, যে ধরো নাম্বার 4 বার, এটার স্পেসিং কিভাবে বের করে জেনারেলি? 12 ইঞ্চিতে কতটুকু রিইনফোর্সমেন্ট লাগে আর 4 ইঞ্চি এটা হচ্ছে হলো বারের এরিয়া, তাই না, ইন্টু হচ্ছে হলো 12 ডিভাইডেড হচ্ছে হলো এএস রিকোয়ার্ড যেটা। তো রিকোয়ার্ডটা আসলে কিরকম থাকতো সবসময়, ইঞ্চি স্কোয়ার পার ফিট, প্রতি ফিটে কতটুকু রিইনফোর্সমেন্ট লাগে সেটা। তো এইখানে আমাদের যে রিইনফোর্সমেন্টটা আছে এটা তো টোটাল রিইনফোর্সমেন্ট ইঞ্চি স্কোয়ারে। তো এই ইঞ্চি স্কোয়ার যে আছে 4.6 ইঞ্চি স্কোয়ার, এই রিইনফোর্সমেন্টটা কতটুকু জায়গার মধ্যে আমরা বসাবো? ব্যান্ডউইথে। ব্যান্ডউইথে। তাহলে ব্যান্ডউইথ কত আমাদের? 8 ফিট। 8 ফিট। তাহলে এইখানে যদি আমি এস রিকোয়ার্ড বের করতে চাই তাহলে কত হবে? 4.6 ইঞ্চি স্কোয়ার, এটা হলো ফুল, ডিভাইডেড 8 ফিট। তাহলে আমাদের আসবে হচ্ছে হলো 4.6 ডিভাইডেড হচ্ছিল 8, তার মানে 0.57 এর মতো, 0.58 ইঞ্চি স্কোয়ার পার ফিট। ওই ক্যালকুলেশনটা এখানে করা আছে, ঠিক আছে, এটা ইঞ্চি স্কোয়ার পার ফিট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আসলো যে আমাদের 4 ইঞ্চি হচ্ছে হলো সেন্টার টু সেন্টার দিতে হবে। আমরা একইভাবে ডেভেলপমেন্ট লেন্থ যেটা সেটা বের করে রাখলাম যে FY ডিভাইডেড 20√FC ইন্টু বার ডায়ামিটার। তো আমরা যেহেতু 4 নাম্বার বার ইউজ করব, আমাদের 23.7 ইঞ্চি হচ্ছে ডেভেলপমেন্ট লেন্থ লাগবে। তো এটা গেল হচ্ছে হলো এই যে ভিতরের জায়গাটা ব্যান্ডউইথ আমি যেটাকে বলতেছি, সেই জায়গাতে কি পরিমাণ রিইনফোর্সমেন্ট লাগবে প্রতি ইঞ্চিতে সেটা বের করলাম। আচ্ছা, এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে হলো যে আউটার সাইড যেটা, এই আউটার সাইডে কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে সেটা বের করা। তো আমাদের টোটাল শর্ট ডিরেকশনে লাগবে হচ্ছে 5.64 পরিমাণ রিইনফোর্সমেন্ট।
আর ব্যান্ডের মধ্যে লাগবে হচ্ছিল 4.6 ইঞ্চি স্কোয়ার। তাহলে এই বাকি আউটার যে জায়গা আছে সেখানে আমরা কত বসাবো? টোটাল ব্যান্ডউইডথে যত টোটাল রিইনফোর্সমেন্ট মাইনাস হচ্ছিল ব্যান্ডউইডথে যতটুকু লাগে, সো সেটা হচ্ছিল আসতেছে 1.04 ইঞ্চি স্কোয়ার। তো এই 1.04 ইঞ্চি স্কোয়ার কত ফিটের মধ্যে লাগবে বলো তো? 1.75 1.75 নাকি into 2 ইন্টু 2 হবে, তাই না? 1.75 ইন্টু হচ্ছে 2, দ্যাটস মিন 3.5 ফিট। সো এই যে বারটা তাহলে আউটার সাইড হচ্ছিল আমাদের 2 ইন্টু 1.75 ফিট, এই টোটাল ডিস্টেন্সের মধ্যে বসবে। তাহলে আমি যদি এখন বলি যে এখানে এরিয়া রিকোয়ার্ড ইঞ্চি স্কোয়ার পার ফিটে বের করতে হবে, তাহলে কত হবে? 1.04 ইঞ্চি স্কোয়ার ডিভাইডেড হচ্ছিল 2 ইন্টু 1.75 ফিট। তাহলে আমাদের রিকোয়ারমেন্টটা আমরা যদি বের করি, তাহলে 0.30 মতো আসে, 0.30 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তো এটা আমাদের বের হয়ে গেল যে আমাদের কতটুকু এরিয়ার মধ্যে লাগবে। সো যেহেতু আমরা 4 নাম্বার বার ইউজ করতে চাচ্ছি, সো আমরা স্পেসিংটা এখন বের করতে পারবো। 0.2 ইন্টু হচ্ছিল 12 ডিভাইডেড হচ্ছে হলো এই যে 0.3 যেটা আসছে ইঞ্চি স্কোয়ার পার ফিটে কত লাগবে সেটা। তো সেখান থেকে আমাদের আসতেছে হচ্ছিল 8 ইঞ্চ সেন্টার টু সেন্টার। দেখো এই জায়গাটা যদি বুঝতে কারো প্রবলেম এখনো থাকে আমাকে ফ্র্যাঙ্কলি বলো, কোনো সমস্যা নেই। সবাই কি বুঝছি আমরা এই পোর্শনটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো এরপরে কাজ হচ্ছে হলো আমাদের পুরো ড্রয়িংটাকে করে দেওয়া, যে ড্রয়িং আসলে কিভাবে হবে। আচ্ছা, একটু আগে কেউ একজন আমাকে কোশ্চেন করছিল যে স্যার লং ডিরেকশনের যে রিইনফোর্সমেন্টটা ওটা কোথায় বসবে। তো আমি ফার্স্টে তার অ্যান্সারটা একটু দিয়ে নিই। যেমন এটা আমাদের 11.5 ফিট, সো লং ডিরেকশন হচ্ছিল এটা। সো এই যে লং ডিরেকশন রিইনফোর্সমেন্ট যেটা আছে সেটা বটমে বসবে। আচ্ছা, তো এখন দেখি আমরা কিভাবে ড্রয়িংটা করব। ড্রয়িংটা সবসময়, যেহেতু এটা রেক্টেঙ্গুলার ফুটিং, এটা সবসময় হচ্ছে হলো লং সেকশনটা দেখাবা। সো এটা হচ্ছে হলো আমাদের রেক্টেঙ্গেল, আমরা সবসময় এই সেকশনটা কেটে দেখাবো। তাহলে শর্ট ডিরেকশনের যে রিইনফোর্সমেন্টগুলো আছে যেটা দুইভাবে বসে, একটা ব্যান্ডের মধ্যে বসে আর একটা হচ্ছে হলো আউটারে বসে। সো স্পেসিংটা যে ভিন্ন সেটা তুমি শো করতে পারবা। এই জিনিসটা একটু খেয়াল রাখবা যখন ড্রয়িংটা করো। আর আমি এখানে যতই ড্রয়িং বলতেছি, তোমরা যখন পরীক্ষার সময় করবে এগুলো সব হ্যান্ড স্কেচ, স্কেল দিয়ে খুব ভালো করে মেপে ঝুঁকে যে করতে হবে জিনিসটা ওরকম না। হ্যান্ড স্কেচ হিসাবে যতটুকু পরিষ্কার করা যায় সেটা করবা। আচ্ছা, তো ফার্স্টে হচ্ছিল আমাদের লং ডিরেকশনের যেই রিইনফোর্সমেন্ট আছে সেটা আমরা নিচে দিলাম যে নাম্বার 5 @ 4 ইঞ্চেস সেন্টার টু সেন্টার। আর এই যে ব্যান্ডউইথ যেটা আছে সেটার মধ্যে আমরা শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্ট বসাবো। তো এই যে উপরের যে ডটগুলো দেখতে পাচ্ছ এগুলো বেসিক্যালি হচ্ছে হলো শর্ট ডিরেকশন। এটাও শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্ট, এটাও শর্ট ডিরেকশনের রিইনফোর্সমেন্ট। তো এখানে একটা অংশ হচ্ছিল ব্যান্ডউইথের মধ্যে বসবে যেটা হচ্ছিল নাম্বার 4 ইঞ্চ সেন্টার টু সেন্টার। সো এটাকে আমরা 4 ইঞ্চি পর পর বসাবো। আর ব্যান্ডউইথের বাইরে যেটা 1.75 বোথ সাইডে, সেখানে হচ্ছিল আমরা 8 ইঞ্চি স্পেসিংয়ে বসাবো। তাহলে রিইনফোর্সমেন্ট হচ্ছিল ব্যান্ডউইথে বেশি যাচ্ছে, আর যেহেতু 8 ইঞ্চি পর পর দিচ্ছি এখানে তুলনামূলকভাবে কম যাচ্ছে।
সো এই জিনিসগুলো খেয়াল করবা, ঠিক আছে। আর ডেভেলপমেন্ট লেন্থ এখানে আমি ওইভাবে চেক দিয়ে দেখাইনি, কারণ এখানে দেখতেই পাচ্ছ যে অনেক বিশাল জায়গা জুড়ে আছে। সো এটা ডেভেলপমেন্ট লেন্থ ওইরকম প্রবলেম হবে না, চেক করে দেখো তোমরা, ঠিক আছে। আচ্ছা, এখন বলো এখানে কি এই ডিটেইলিংটা বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার। নাই? আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের ফুটিং যেটা আইসোলেটেড ফুটিং, তার মানে একটা কলামের নিচে একটা করে ফুটিং, এটার মোটামুটি এখানেই শেষ। সো আমরা এরপরে যাবো হচ্ছিল কম্বাইন্ড ফুটিং ডিজাইনে। তো আজকে হচ্ছিল তোমাদের এখনো প্রায় 15 মিনিট সময় আছে, আমি কোনো ম্যাথ করাবো না, আমি জাস্ট কম্বাইন্ড ফুটিংটা ইন্ট্রোডিউস করবো তোমাদের সামনে। মিডের পরে আমরা হচ্ছিল এটার ডিজাইন শুরু করব। আচ্ছা, সো কম্বাইন্ড ফুটিং, এটা তোমাদের নামটা পরিচিত থাকার কথা, কারণ আমি যখন ফুটিং শুরু করছিলাম তখনই অ্যাকচুয়ালি বলছিলাম যে কেন আসলে কম্বাইন্ড ফুটিং লাগে বা কখন ব্যবহার করতে হয়। তো এখানে আমি আরেকটু ডিটেলস এখন কথা বলতে চাচ্ছি, সে যে আমাদের কখন কখন আসলে কম্বাইন্ড ফুটিং প্রয়োজন হয়। সে ধরো এখানে দুইটা ফুটিং আছে, এই দুইটা ফুটিং এরিয়া দেখো যে মোটামুটি স্কোয়ার শেপেরই হবে, কিন্তু এদের মধ্যে ডিস্টেন্স খুবই কম। এখন প্রবলেম কি হবে বলো তো এই ফুটিংটা করতে গেলে? ফর্মওয়ার্কের প্রবলেম হবে। বুঝি নাই। ফর্মওয়ার্কের, তাই তো? দ্যাটস মিন এক্সকাভেশনের কাজ যখন তুমি করতে যাবা তোমাকে তো মাটি কাটতে হবে, তাই না? আলটিমেটলি এই যে ছোট একটা গ্যাপ, এটা আসলে তুমি রাখতে পারবে না। সো এইসব ক্ষেত্রে দেখা যায় যে যেহেতু অনেক কাছাকাছি চলে আসছে, আমরা একটা কম্বাইন্ড ফুটিং দিতে পারি। সেকেন্ডের একটা প্রবলেম দাঁড়ায়, যেমন তোমার এখানে একটা কলাম আছে, এখানে একটা কলাম আছে, কিন্তু কলামটা একদম প্রপার্টি লাইনে পড়ে গেছে। সো তুমি ইচ্ছা করলেও এই জায়গাটাকে নিতে পারতেছো না। সেই সব ক্ষেত্রে যেটা করব, আমরা এইদিকে কোনো ফুটিং এর পোর্শন না রেখে চেষ্টা করব এই জায়গা থেকে ফুটিংটাকে শুরু করে সার্টেন একটা ডিস্টেন্স পর্যন্ত নিয়ে যেতে। সো এই প্রপার্টি লাইনের কারণে, লিমিটেশনের কারণে আমাদেরকে অনেক সময় এই টাইপের ফুটিং দিতে হবে। তো এটা হচ্ছে যে ফুটিং কেন আমাদের লাগতে পারে, কম্বাইন্ড ফুটিং। তোমরা এগুলো স্কেচ করে জাস্ট বোঝার জন্য আমি দিছি এখানে, পরীক্ষায় যদি আসে এরকম স্কেচ করে সুন্দর করে দিবা। আরসিসিতে কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আসে, সো আমি চেষ্টা করতেছি তোমাদেরকে ছবি টবি সহ পড়ানোর জন্য। তো তোমরাও আশা করি ওইভাবে অ্যান্সার করবো। আচ্ছা, এখন আমরা যখন ফুটিং ডিজাইন করব, কম্বাইন্ড ফুটিং, আমাদের আসলে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। ডিজাইন ফিলোসফিটা কীরকম সেটা। সো প্রথমেই দেখো যে এটা একটা কম্বাইন্ড ফুটিং এর ব্যাপার দেওয়া আছে, যে একটা কম্বাইন্ড ফুটিং, এখানে P1 ফোর্স কাজ করতেছে, এখানে P2 ফোর্স কাজ করতেছে। আর এই P1 এবং P2 রেজাল্টেন্ট যে ফোর্সটা, সেটা কাজ করতেছে হলো সামহাউ এইখানে। তো এই যে পয়েন্টটা যেখানে লোডের সেন্ট্রয়েড বা দুইটা লোডের সেন্টার যেখানে কাজ করে, তুমি যে ফুটিং ডিজাইন করবা সেই ফুটিং এর বটম যে পার্টটা আছে, বেস যেটাকে আমরা বলতেছি, আমি যদি এটাকে বেস বলি, বেসের যে সেন্টারটা দুইটা একই লাইনে থাকতে হবে। তার মানে লোডের সেন্টার এবং নিচের যে বেসের সেন্টারটা, এই দুইটাকে সব সময় যে কোনো ফুটিং এর ক্ষেত্রেই একই জায়গায় বা একই লোকেশনে রাখতে হয়। আদারওয়াইজ তোমার যেটা হয় যে যখন তুমি ফুটিং এরকম না হলে সেটেলমেন্ট হয়, একদিকে সেটেল করে যাবে ফুটিংটা, যদি ইউনিফর্মলি প্রেসার ডিস্ট্রিবিউশন নিচে না তুমি মেনটেন করতে পারো। তো এটা হচ্ছিল কম্বাইন্ড ফুটিং এর ফার্স্ট একটা স্টেপ, যে যখন তুমি এই ডাইমেনশনগুলো সিলেক্ট করবা তখন তোমাকে অবশ্যই সেন্টার এবং সেন্টার সেম রাখতে হবে। এবং যে বেসটা নিবা, বেসটা দেখতেই পাচ্ছ যেটা হলো এই পয়েন্টের অ্যাবাউট সিমেট্রিক হবে। তো এটা একটা ব্যাপার গেল। সেকেন্ড একটা জিনিস হচ্ছে হলো যে অনেক সময় দেখা যায় যে এরকম যদি সেন্টারকে আমি ঠিক রাখতে যাই, একদিকে লেন্থ অনেক বেড়ে গেছে, ওইটাও আবার খুব একটা ভালো প্র্যাকটিস হবে না। তখন আমরা যেটা করতে পারি,
যে এরকম সেন্ট্রয়েডটাকে ভিতরে রাখার জন্য একদিকে আমাদের বেসের এরিয়াটাকে বাড়ায় দিচ্ছি। সো বেসের এরিয়া বাড়ায় দেওয়ার অর্থ হলো এটা একটা ট্রাপিজয়েডাল শেপে চলে যাচ্ছে। সো এটাও প্র্যাকটিস করা হয় যে ট্রাপিজয়েডাল শেপে চলে যায়, কিন্তু ইন জেনারেল রেক্ট্যাঙ্গুলার ফুটিং হচ্ছিল প্রেফারেবল। ঠিক আছে, রেক্ট্যাঙ্গুলার ফুটিং প্রেফারেবল, কারণ এটাকে অ্যানালাইসিস করা ইজি। কনস্ট্রাকশনের সময় তুমি যখন রিইনফোর্সমেন্ট প্রোভাইড করবা, ডিজাইন করা সব কিছু ইজি। ঠিক আছে, সেই তুলনায় ট্রাপিজয়েডাল যেটা আছে এটা একটু ডিফিকাল্ট। সো সবসময় ট্রাই করবা যখন ফুটিং ডিজাইন করো যে রেক্টেঙ্গুলার শেপের মধ্যে আমি যাতে থাকতে পারি। এগুলো আচ্ছা ছিল স্যার, জাস্ট, হ্যাঁ বলো। এলিভেশনে যদি স্যার আমি রেক্ট্যাঙ্গুলার না করে অন্য কোনো শেপে যাই, সেক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে? কোন ক্ষেত্রে? এলিভেশনে? জি স্যার। এলিভেশন বলতে এটা বোঝাচ্ছ? উম, এক মিনিট দাঁড়াও। জি স্যার, প্রথমটার কথা বলে বুঝাচ্ছি আমি, প্রথম চিত্রটা এটা যেটাতে আপনি যে ইউডিএল দেখাইছেন স্যার। হুম। হ্যাঁ। তুমি চাচ্ছ হলো এইটাকে কি অন্যভাবে করতে? জি স্যার, ট্রাপিজিয়াম টাইপের কিছু একটা নিলাম সামথিং। সো এরকম করতে পারো তুমি, এরকম করা যায়, বা হচ্ছে হলো স্যার সিমেট্রিক না করলে হবে? সিমেট্রিক অবশ্যই হতে হবে। সিমেট্রিক কেন করবা না? সিমেট্রিক করতে হবে। অনেক সময় দেখা যায় যে তোমার এইরকম হয় ফুটিংগুলো, সেই ক্ষেত্রে তোমার এই লাইনগুলো আর থাকবে না আর কি। সাপোজ স্যার লোডের সেন্টার মিলানোর জন্য যদি আমি করি। না, তুমি প্ল্যানে চিন্তা করতে হবে। এইভাবে তো তোমার সেন্ট্রয়েড, এখন আমি যেই ছবিগুলো দেখাচ্ছি ঠিক আছে, এটার সেন্ট্রয়েডের সাথে তেমন কোনো সম্পর্ক নাই। এটা অন্য পয়েন্ট অফ ভিউ থেকে করা হয়, সেটা আমি বলতেছি। আর তোমার যদি মেইন কনসার্ন হয় সেন্ট্রয়েড, সেটা তুমি প্ল্যান থেকে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, রেক্টেঙ্গুলার করো বা ট্রাপিজয়েডাল করো, প্ল্যান থেকে কন্ট্রোল করতে হবে, কারণ এলিভেশনের উপর কিন্তু সেন্ট্রয়েড ওইভাবে হবে না, ডিপেন্ড করবে না ক্রস, কারণ তুমি প্ল্যান দেখতেছো, প্ল্যানের সেন্টার। সো এলিভেশন কেমন তার উপরে ওটা অনেকটা ডিপেন্ড করবে না। ঠিক আছে, আচ্ছা এখন আসি যে তুমি যেটা বললা যে এরকম করা যায় কিনা। এটা হর হামেশাই করা হয়। আমরা আমাদের প্রবলেম যেগুলো করছি সেগুলোতে আমি আসলে ওইভাবে সবকিছু এত ডিটেলস দেখানো হয় নাই। তো জেনারেলি যেটা করা হয় প্র্যাকটিক্যালি, আমরা তো চিন্তা করি এইভাবে, তাই না? আমরা মোমেন্ট কোথায় ক্যালকুলেট করছিলাম মনে আছে? কলামের এইজে, তাই না? জি স্যার। তো কলামের এইজ যদি হয়, এটা ক্রিটিক্যাল সেকশন মোমেন্টের জন্য। জি স্যার। আচ্ছা, তো একটা ক্যান্টিলিভার পোর্শন যদি চিন্তা করো, যেহেতু মোমেন্ট এখানে ম্যাক্সিমাম, এখানে মোমেন্ট কত? এখানে তো মোমেন্ট হচ্ছিল এম হবে। ক্যান্টিলিভারের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হয়? সে ধরো এই লোডের জন্য এরকম হবে, তাই না? ম্যাক্সিমাম মোমেন্ট, এখানে হলো মোমেন্ট জিরো। তার মানে এখানে কিন্তু মোমেন্ট বেসিক্যালি কত? জিরো। তার মানে এখানে শুধু শেয়ারের জন্য যতটুকু ডেপথ দরকার সেটা হলেই হচ্ছে। এই জন্য যেটা করা হয় অনেক সময়, যে তোমার ফুটিং এর ক্রিটিক্যাল সেকশন যেখানে হয় সেইখানে ডেপথটাকে বেশি রাখা হয়, আর একদম আউটার সাইডে ডেপথটাকে কম রাখা হয়। এটাও প্র্যাকটিস আছে। সো তোমরা যারা প্র্যাকটিক্যালি কাজ দেখতে যাবা অনেক সময় দেখবা যে এইখানে ডেপথটা হচ্ছিল ছোট, এখানে ডেপথটা বড়। এটার একটাই কারণ, সেটা হচ্ছিল সে যেহেতু মোমেন্ট ক্যারি করতে হবে এই সেকশনের অ্যাবাউটে, এখানে ডেপথটা অনেক বেশি দেয়, আর এখানে হচ্ছিল ডেপথটা কম দেয়। সো একই কাজ হচ্ছিল এরকম স্টেপ করে দেয় অনেক সময়, বাট এটা খুব একটা পপুলার না বাংলাদেশে। বাংলাদেশে এটা সবচেয়ে পপুলার। এটা হচ্ছিল তোমার চিন্তা করো যে তোমার হয়তো এই পরিমাণ ঋণ কনক্রিট বেঁচে যাচ্ছে, এখানে যে কনক্রিটটা লাগতো এটা বেসিক্যালি তেমন কোনো কাজ নাই। এই জায়গার যে এত পুরো ডেপ দিলে যেটা হতো যে এখানে কোনো কাজ করতো না, এই কনক্রিটটা অযথাই এখানে আছে, সেই কারণে দেখা যায় যে এরকম ট্রাপিজয়েডাল শেপ করে দেয় ক্রস সেকশনটাকে। ঠিক আছে, বাট তুমি যেটা নিয়ে কোশ্চেনটা করছিলা যে সেন্ট্রয়েডটাকে কন্ট্রোল করার জন্য এটা করতে পারবো কিনা, সেটা না, সেটা তোমাকে প্ল্যান থেকে দেখতে হবে। প্ল্যানটাকে ট্রাপিজয়েডাল করবে অথবা রেক্টেঙ্গুলার করবে, তাহলে তুমি সেন্ট্রয়েডটাকে মুভ করাতে পারবে। সো ক্লিয়ার এটা?
জি স্যার। ওকে, সো থ্যাংক ইউ তোমাকে কোশ্চেনটা করার জন্য। আচ্ছা, এখন এই যে ছবিটা দেখতেছো, এই ছবিটা আমাদের ক্যান্টিলিভার ভাবে যে আমরা এতক্ষণ ডিজাইন করে আসলাম, ওই জিনিসটার সাথে অনেকটা এখন মিলবে না। সো এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। সো আমরা নর্মালি চিন্তা করি হচ্ছে হলো যে একটা ফুটিং, সেটা রেক্টেঙ্গুলার হবে অথবা স্কোয়ার, যাই হোক না কেন, এটা একটা ক্যান্টিলিভার বিমের মতো এদিকে এদিকে কাজ করবে। কিন্তু যখন কম্বাইন্ড ফুটিং চলে আসে, কম্বাইন্ড ফুটিংটা ওরকম স্ল্যাবের মতো আসলে কাজ করে না, এটাকে অ্যানালাইসিস করতে হয় অ্যাজ ইফ একটা বিমের মতো। তার মানে এই সবগুলাকে এক একটা বিমের মতো কনসিডার করতে হয়। সো কম্বাইন্ড ফুটিং বিহেভস লাইক এ বিম, ঠিক আছে, ইন লং ডিরেকশন অ্যান্ড লাইক ফুটিং ইন শর্ট ডিরেকশন। সো এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। এদিকে যখন তার লং ডিরেকশন চিন্তা করা হবে, অনেকগুলো ফুটিং পাশাপাশি থাকবে, দুইটা ফুটিংকে যোগ করবা, তখন দেখা যায় যে এটা একটা বিমের মতো, এই দিকের যে বিহেভিয়ারটা আছে এটা অনেকটা বিমের মতো হবে। তো আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে মোটামুটি বুঝতে পারবা। তো ধরো এইখানে দুইটা কলাম আছে, এই দুইটা কলাম আমাদের হচ্ছে হলো লোডেড আছে এবং আমরা একটা কম্বাইন্ড ফুটিং দিলাম। তাহলে দেখো আমরা কি ধরতে পারি এই জিনিসটাকে এইভাবে যে এইরকম একটা সাপোর্ট, তার উপরে একটা বিম আছে। উল্টা করে যদি চিন্তা করি, দেখো তো ধরা যায় কিনা। এটা হচ্ছে একটা সাপোর্ট, কলামগুলো হচ্ছে এক একটা সাপোর্ট, আর এটা হচ্ছে একটা উপরে বিম আছে। এই টোটাল জিনিসটাকে কি ওইভাবে ধরা যায়? তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমি এগুলো ডিটেলসে আজকে যাব না, আমরা যখন ম্যাথ করি আরো ডিটেলসে যাব। তো আমাদের যেটা করতে হবে, আমাদেরকে শেয়ার ফোর্স ডায়াগ্রাম আঁকতে হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। সো শেয়ার ফোর্স ডায়াগ্রামের শেপটা কিরকম হবে এটা তোমাদেরকে গ্রাফিক্যালি ড্র করতে হবে, করে দেন ডিজাইন করতে হবে যে কত শেয়ারের জন্য করবা বা কত মোমেন্টের জন্য ডিজাইন করবা। আগের মতো শুধু ফর্মুলা ইউজ করে করা যাবে না। আবার ধরো এইটা একটা কন্ডিশন যেখানে হচ্ছে একটা সাইডে একটা কলাম আছে, আবার সাইডে আর একটা কলাম আছে, দুইটাকে আমি একটা কম্বাইন্ড ফুটিং করব। সো এটার শেয়ার ফোর্স ডায়াগ্রাম এরকম হবে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরকম হবে। এটাও কেউ একইভাবে দুইটা সাপোর্ট, মাঝখানে হচ্ছিল আমাদের এই যে বিম পোর্শন। সো এটা একটা সিম্পলি সাপোর্টেড ইয়ের মতো, বিমের মতো হবে, কিন্তু সাপোর্টটা এক্সটেন্ডেড, সাপোর্টটা একটা পয়েন্টে নাই, একটা নির্দিষ্ট জায়গা জুড়ে আছে সাপোর্ট পুরোটা। তো তারপরে যেমন ধরো এটা একটা কলাম, এটা একটা কলাম, এটার এদিকে অল্প একটু ক্যান্টিলিভার পোর্শন, এটার এদিকে বেশি ক্যান্টিলিভার পোর্শন। সো এখানে কি হবে, মোমেন্ট হবে এখানে, ক্যান্টিলিভার পার্ট যেহেতু, আর এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তার মানে ডিফ্লেকশন হচ্ছে হলো অনেকটা এরকম হবে, ঠিক আছে। সরি আমি উল্টা আঁকলাম, ডিফ্লেকশনটা অনেকটা এরকম হবে। তো এখানে পজিটিভ মোমেন্ট কাজ করবে। তো এই যে শেপগুলা, এই শেপগুলো তোমাদেরকে ড্র করতে হবে, ড্র করে তারপরে তোমাকে ম্যাক্সিমাম মোমেন্টের জন্য ডিজাইন করতে হবে। এই মোমেন্টের জন্য কোথায় রিইনফোর্সমেন্ট দিবা, এই মোমেন্টের জন্য কোথায় রিইনফোর্সমেন্ট দিবা, এটা তোমাকে বুঝতে হবে, বুঝে তারপরে ডিজাইন করতে হবে। তো এখানে যখন রিইনফোর্সমেন্ট প্রোভাইড করবা, তখন তুমি মুখস্থ রিইনফোর্সমেন্ট প্রোভাইড করলে হবে না যে আমি শুধু বটমে দিব বা শুধু টপে দিব। এটা তোমার মোমেন্টের উপর ডিপেন্ড করতেছে, এবং যে কি বলবো এটাকে ফুটিং যেটা দিচ্ছ আর কি, কম্বাইন্ড ফুটিং, এটার বিহেভিয়ারটা কেমন হবে সেটার উপর অনেকটা ডিপেন্ড করবে। এখন এই ফুটিংটাকে একটু চিন্তা করো তো, এটার ডিফ্লেকশনটা দেখো তো, আমি আঁকতেছি, তোমাদের মোটামুটি বোঝা যায় কিনা যে ফুটিং এর ডিফ্লেকশনটা এরকম হবে কিনা, যেটা আঁকছি এটা কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমাকে জাস্ট সিম্পলি বলো তো, এটা কোথায় কোথায় রিইনফোর্সমেন্ট লাগবে, লং রিইনফোর্সমেন্ট গুলা এখানে অলরেডি দেওয়া আছে। সো তোমাদেরকে কোশ্চেন করতেছি যাতে তোমরা বুঝে অ্যান্সার দাও। দেখো এটার নিচের দিকে কি টেনশন আসবে না? তাহলে দেখো এই যে জি স্যার। লং রিইনফোর্সমেন্টটা নিচে আছে,
আর এটার কি উপরের দিকে টেনশন আসবে, তাই তো? এই যে লং রিইনফোর্সমেন্টটা উপরে দেওয়া, আবার দেখো এটার উপরের নিচের দিকে হচ্ছে হলো টেনশন আসবে। সো লং রিইনফোর্সমেন্ট যেটা সেটা হলো নিচে দেওয়া। সো এখানে আমরা মুখস্থ বলতে পারবো না যে আমাদের কোথায় রিইনফোর্সমেন্ট লাগবে। ফার্স্টে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখতে হবে, তার ডিফ্লেকশন শেপটা যদি তুমি চিন্তা করতে পারো সেটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল কন্ডিশন। সো এগুলা হচ্ছে হলো আমরা মোটামুটি এখানে আমি দিয়ে রাখছি তোমাদের বোঝানোর জন্য। আমরা নেক্সটে আরো এগুলাকে আলোচনা করে তারপরে হচ্ছে হলো ডিজাইনে যাব। সো ডিজাইন তোমরা এখন আমি ট্রাই করব বোঝানোর জন্য। আগে আমি তোমাদেরকে আগেই বলবো না যে দেখো, ঠিক আছে? তারপরে যদি কেউ দেখতে ইচ্ছা করে, ইচ্ছা করলে দেখতে পারো, কিন্তু বুঝতে পারলে ভালো। তো আশা করি আমরা মিডের পরে আবার এটা থেকে শুরু করব, ঠিক আছে? সবাই হচ্ছে হলো মিড টার্মের ভ্যাকেশন কাটাও ভালো মতো। গুগল ফর্ম দেওয়া যাবে? হ্যাঁ, গুগল ফর্ম দেওয়া যাবে।